ইমামের শব্দগল্প চলভাষী গল্পের দরিয়ায়। ওয়ালাইকুম, আমি ইমাম। আপনারা শুনছেন ইমামের শব্দগল্প। ইমামের শব্দগল্পে আপনারা আজকে শুনবেন জহির রায়হান লিখিত ছোট গল্প নয়াপত্তন। ভোরের ট্রেনে গায়ে ফিরে এলেন সাধু পণ্ডিত। নুচ দেহ, রুক্ষ চুল, মুখময় বার্ধক্যের জ্যামিতিক রেখা। অনেক আশা ভরসা নিয়েই শহরে গিয়েছিলেন তিনি। ভেবেছিলেন কিছু টাকা পয়সা সাহায্য পেলে আবার নতুন করে দাঁড় করাবেন স্কুলটাকে। আবার শুরু করবেন গাঁয়ের ছেলেমেয়েদের পড়ানোর কাজ। কত আশা, আশার মুখে ছাই। কেউ সাহায্য দিল না স্কুলটার জন্য, না চৌধুরীরা না সরকার। সরকারের কাছে সাহায্য চাইতে গিয়ে তো রীতিমতো ধমকই খেলেন সনপণ্ডিত। শিক্ষা বিভাগের বড় সাহেব শামশের খান বললেন, রাজধানীতে দুটো নতুন হোটেল তুলে আর সাহেবদের ছেলেমেয়েদের জন্য একটা ইংলিশ মিডিয়াম স্কুল দিতে গিয়ে প্রায় ২০ লাখ টাকার মতো খরচ। ফান্ডে এখন আদলা পয়সা নেই সাহেব। অযথা বারবার এসে জ্বালাতন করবেন না আমাদের। পকেটে যদি টাকা না থাকে, স্কুল বন্ধ করে চুপচাপ বসে থাকেন। এমনভাবে ধমক দিয়ে উঠেছিলেন তিনি, যেন স্কুলের জন্য সাহায্য চাইতে এসে ভারী অন্যায় করে ফেলেছেন শানু পণ্ডিত। এক মাথায় সেখান থেকে বেরিয়ে চলে এলেও একেবারে আশা হারাননি তিনি। ভেবেছিলেন সরকার সাহায্য দিল না, চৌধুরী সাহেব নিশ্চয়ই দেবেন। এককালে তো চৌধুরী সাহেবের সহযোগিতা পেয়েই না স্কুলটা দিয়েছিলেন শানু পণ্ডিত। সে আজ বছর ২৫ আগের কথা। আশেপাশে ২-৪ গাঁয়ে স্কুল বলতে কিছুই ছিল না। লেখাপড়া কাকে বলে তা জানতই না গাঁয়ের লোক। তবে তখন সবেমাত্র এন্ট্রান্স পাশ করে বেরিয়েছেন শানু পণ্ডিত। ২২ বছরের জোয়ান ছেলে। চৌধুরী তখন যৌবনকাল। গাঁয়েই থাকতেন তিনি। গাঁয়ে থেকে জমিদারির তদারক করতেন। অবসর সময়ে তাস, পাশা আর দাবা খেলতেন বসে বসে। কথায় কথায় গাঁয়ে একটি স্কুল প্রতিষ্ঠার ইচ্ছেটা তার কাছে ব্যক্ত করেছিলেন শানু পণ্ডিত। জুলু চৌধুরী বেশ আগ্রহ দেখালেন। বললেন, সে তো ভালো কথা। গাঁয়ের লোকগুলো সব গণ্ডমূর্খ রয়ে যাচ্ছে। একটা স্কুলে যদি ওদের পড়ালেখা শেখাতে পারো, সে তো বড় ভালো কথা। কাজ শুরু করে দাও। টাকা পয়সা খুব বেশি না দিলেও স্কুলের জন্য একটা অনাবাদি জমি ছেড়ে দিয়েছিলেন জুলু চৌধুরী। শহর থেকে ছুতোর মিস্ত্রি নিয়ে এসে গুটি কয়েক ছোট ছোট টুল আর টেবিলও তৈরি করে দিয়েছিলেন তিনি। একমাত্র সম্বল ২ টুকরো ধেনো জমি ছিল শানু পণ্ডিতের। সে দুটো বিক্রি করে স্কুলের টিন, কাঠ আর বেড়া তৈরির বাঁশ কিনেছিলেন তিনি। ব্যয়ের পরিমাণটা তারই বেশি ছিল। তবে চৌধুরীর নামেই স্কুলের নামটা করেছিলেন তিনি, জুলু চৌধুরী স্কুল। অর্থাৎ কাঠের মাথায় পেরেক আটা, চারকোনি ফলকের উপর জুলু চৌধুরীর নামটা জলজল করত সকাল বিকেল। আজও করে, যদিও আকস্মিক ঝড়ে মাটিতে মুখ থুবড়ে ভেঙে পড়েছে স্কুলটা। আর তার টিনগুলো জং ধরে অকেজ হয়ে গেছে বয়সের বার্ধক্য হেতু। স্কুলটা ভেঙে পড়েছে, সেটা আবার নতুন করে তুলতে হলে অনেক টাকা দরকার। সাধু পণ্ডিত ভেবেছিলেন সরকার সাহায্য দিল না, জুলু চৌধুরী নিশ্চয় দেবেন। কিন্তু ভুল ভাঙল। সাহায্যের নামে রীতিমতো আঁতকে উঠলেন জুলু চৌধুরী। বললেন, পাগল, টাকা পয়সার কথা মুখে এনো না কখনো। দেখছো না কত বড় এস্টাবলিশমেন্ট, চালাতে গিয়ে রেগুলার হাঁসফাঁস হয়ে যাচ্ছে। আদলা পয়সা নেই হাতে। এদিক দিয়ে আসছো, ওদিক দিয়ে যাচ্ছে। সাধু পণ্ডিত বুঝলেন গায়ের ছেলে মেয়েগুলো লেখাপড়া শিখুক, তা আর চান না চৌধুরী সাহেব। কেউই চান না, না চৌধুরী না সরকার, কেউ না। অগত্যা গায়ে ফিরে এলেন শানু পণ্ডিত। ভেঙে পড়া স্কুলটার পাশ দিয়ে আসবার সময় ২ চোখে পানি উপচে পড়ছিল শানু পণ্ডিতের। লুঙ্গির খোঁটে চোখের পানিটা মুছে নিলেন।
গ্রামের লোকগুলো উন্মুখ হয়ে প্রতীক্ষা করছিল তাঁর অপেক্ষায়। ফিরে আসতেই জিজ্ঞাসা করল, কি পণ্ডিত, টাকা পয়সা কিছু দিল চৌধুরী সাহেব? না, গম্ভীর গলায় উত্তর দিলেন সাধু পণ্ডিত। চৌধুরীর আশা ছাইড়া দেও মাইয়ারা, এক পয়সাও আর পাইবা না তার কাছ থেকে, সেই আশা ছাইড়া দাও। পণ্ডিতের কথা শুনে কেমন ম্লান হয়ে উপস্থিত হয়ে গেল লোকগুলো। বুড়ো হাসমত বলল, আমাগো সেল পেলগুলো বুঝি মূর্খ থাকবো? তার কি কইবার আছে কও? আমি তো আমার যথাসাধ্য মতো চেষ্টা করছি, আস্তে বলল সাধু পণ্ডিত। বুড়ো হাসমত বলল, তুমি আর কি কইবে বা পণ্ডিত, তুমি তো এমনেও বহুত কইরছ, বিয়া করো নাই, শাদি করো নাই, সারা জীবনটাই তো কাটালেও স্কুলের পিছনে, তুমি আর কি কইবা? দুপুরের তপ্ত রোদে তখন খাঁ খাঁ করছিল মাঠঘাট প্রান্তর। দূরে খাসড়ের মাঠে গরু চড়াতে গিয়ে বসে বসে বাঁশি বাজাচ্ছিল কোনো রাখাল ছেড়ে। বাতাসে বেগ ছিল না, আকাশটা মেঘশূন্য। সবাইকে চুপচাপ দেখে আমিন ব্যাপারী বলল, আর রাইখা দাও লেখাপড়া, আমাগো বাপদাদা ১৪ পুরুষে কোনোদিন লেখাপড়া করে নাই, ক্ষেতের কাজ কইরা খাইছে। আমাগো ছেলেপেলেরাও তাই করব, লেখাপড়ার দরকার নাই। তা মন্দ কও নাই ব্যাপারী, তাকে সমর্থন জানালো মুন্সি আকরাম হাজী। লেখাপড়ার কোনো দরকার নাই, আমাকে বাপদাদাই লেখাপড়া কারে কয় জানতো না। বাপদাদাই জানতো না দেখা বুঝি আপনাকে ছেলে পেলে কইল কিছু জানবো না? এটা কি দেখো মিয়া? তকু শেখ রুখে উঠল ওদের উপর। শুধু পণ্ডিত বলল, আগের জামানা চইল্লা গেছে মিয়া, এই জামানা আইছে লেখাপড়ার জামানা। লেখাপড়া না জানলে এই জামানায় মানুষের কদর হয় না। তা তোমরা কি কও? তোমরা কি কেউ কেবল কথা কইবা না কিছু কইরবা? জোয়ান ছেলে তোরাবালি অধৈর্য হয়ে পড়ল। বলল, চৌধুরীরা তো কিছু দিব না, তা বুঝাই গেল। আর গার্মেন্টর কথা রাইখা দাও, গার্মেন্টও মইরা গেছে, অহন কি কইরবা? একটা কিছু করো। হুঁ, কি কইরবা করো, চিন্তা করো মিয়ারা, বিড়বিড় করে বলল সাধু পণ্ডিত। বুড়ো হাসমত চুপ, কি যেন ভাবছিল এতক্ষণ। দুটো ছেলে আর বাচ্চা নাতনিটাকে অনেক আশা ভরসা নিয়ে স্কুলে দিয়েছিল সে। আশা ছিল, আর কিছু না হোক লেখাপড়া শিখে অন্তত কাচারের পিয়ন হতে পারবে ওরা। গভীরভাবে হয়তো তাদের কথাই ভাবছিল সে। হঠাৎ লাফ দিয়ে উঠে বলল, যত সব ইয়ে আইছে, যাও স্কুল আমরাই দিমু, কারো পরোয়া করি না, না গভর্নমেন্টও না চৌধুরী। বলে কোমরে গামছা আটল হাসমত। বুড়ো হাসমতকে গামছা আটতে রেখে জোয়ান ছেলে তোরাবালিও লাফিয়ে উঠল। বলল, টিনের ছাদ যদি না দিবার পারি, অন্তত সনের ছাদ তো দিবার পারমু একটা। কি কও মিয়ারা? হ হ ঠিক, ঠিক কথাই কইস আলির পো। গুঞ্জরণ উঠল চারিদিকে। হাসমত বলল, মোক্ষম প্রস্তাব, সনের ছাদই দিমু আমরা। সনের ছাদ দিতে আর ওই কয়াটি সন লাগবো? কি পণ্ডিত, চুপ করে রইলা কেন? কও না। কমপক্ষে ৩০ লাগবো। মুখে মুখে হিসাব করে দিল সাধু পণ্ডিত। তকু বলল, ঘাবড়াইবার কি আছে, আমি ৩টা দিমু তোমাগরে। আমি ২টা দিমু পণ্ডিত, আমারটাও লিস্টি করো। এগিয়ে এলো এবং এসে বলল কদম আলী। তোরা বলল, আমার কাছে সন নাই, সন দিবার পারবো না আমি। আমি বাঁশ দিমু, গোটা ৭-৮ কুড়ি। বাঁশও তো ৭-৮ কুড়ির কম লাগবো না। হ হ ঠিক ঠিক, সবাই সায় দিল ওর কথায়। দুদিনের মধ্যে জোগাড় যন্ত্র সব শেষ। বাঁশ এলো, ছন এলো, তার সঙ্গে বেতো এলো বাঁশ আর ছন বাঁধবার জন্য। আয়োজন দেখে আনন্দে বুকটা নেচে উঠল শানু পণ্ডিতের। এতক্ষণ গম্ভীর হয়ে কি যেন ভাবছিল আমিন ব্যাপারী। সবার যাতে নজরে পড়ে এমন একটা জায়গায় গলা খাঁকড়িয়ে সে বলল, জিনিসপত্র তো জোগাড় করছো মিয়া, কিন্তু যারা গতর খাটবো তাগোরা পয়সা দেব কে? হ্যাঁ তাই তো,
কথাটা যেন এক মুহূর্তে নাড়া দিল সবাইকে। হঠাৎ হো হো করে হেসে উঠল সাধু পণ্ডিত। এটা বুঝি একটা কথা হইল? নিজের কাম নিজে কর্ম, পয়সা আবার কে দিব? বলে বাঁশ কেটে চালা বাঁধতে শুরু করলেন তিনি। বললেন, নাও নাও মিয়ারা, শুরু করো। হুঁ, শুরু করো মিয়ারা, বলল তকু শেখ। স্কুলের খুঁটি তৈরির জন্য লম্বা একটা গাছের গুঁড়ি খালপাড় থেকে টেনে নিয়ে এলো তোরা। হুঁ, টান মারো না মিয়ারা, টান মারো। হুঁ, মারো টান, হেইয়ো, মারো জোয়ান হেইয়ো, সাবাস জোয়ান হেইয়ো, টান মারো, টান মারো। আস্তে আস্তে, এত তড়বড় করলে হয়? বলল বুড়ির বাপ। হুঁ, কামের মানুষ হেইয়ো, আপনা কাম হেইয়ো, টান টান। মরা চৌধুরী হেইয়ো, চৌধুরীর হেইয়ো। হঠাৎ খিলখিলিয়ে এসে উঠল তোরাব আর তকু। হাসল সবাই। খক করে কেশে নিয়ে বুড়ো হাসমত বলল, মরা গভর্নমেন্টও কইলা না মিয়ারা? মরা গভর্নমেন্টও কইলা না? হুঁ, মরা গভর্নমেন্টও হেইয়ো, গার্মেন্টর লাশ হেইয়ো, টানো টানো। করম বুঝি চুপ করে এতক্ষণ। বলল, ফুর্তিসে কাম করো মিয়া, সিমনি পাকাইবার বন্দোবস্তা করি গিয়ে। বাহ বাহ, মজির বউ বাপ, চালাও ফুর্তি। করকণ্ঠে চিৎকার উঠল চারিদিক থেকে। পাটরি বাড়ির রোগালিকড়িকে বুড়ো কাদের বা বক্সটাও এসে জুটেছে সেখানে। তাকে দেখে আমিন ব্যাপারী ভুঁ কুচকাল। কি বক্সালি, সিন্নির গন্ধে ধুইয়া আইছো বুঝি? কয়দিনের উপোস? যত দিনেরই। তোমার রাতে কি? ব্যাপারীর কথাই খেপে উঠল কাদের বক্স। এত দেমাগ দেখাও কেন মিয়া? উপোস কেন না থাকে? তুমিও থাকো, সকলে থাকে। ঠিক ঠিক, তবু সমর্থন করল তাকে। চৌধুরীরা ছাড়া আর সকলেই এক আধবেলা উপোস থাকে। এমন কোনো বাপের বেটা নাই যে বুক থাবড়াইয়া কইবার পারবো জীবনে একদিনও উপোস করে নাই। তকু আর কাদেরের কথায় চুপসে গেল আমিন ব্যাপারী। তোরা বলল, কি মিয়ারা, খিতানে তফ করো তোমরা, বেড়াটা ধরো, টান মারো। হুঁ, মারো জওয়ান হেইয়, চৌধুরীল্লা সেইয়, বড় চৌধুরী হেইয়, আরে চৌধুরী রে। খিলখিলিয়ে হেসে উঠল সবাই একই সাথে। আকরাম হাজি রুষ্ট হল এদের উপর। এত বাড়াবাড়ি না, এত বাড়াবাড়ি ভালো না মিয়ারা, এত বাড়াবাড়ি ভালা না। অহনো চৌধুরী জমি চাষ কইরা ভাত খাও, তারে নিয়ে এত বাড়াবাড়ি ভালা না। চাষ করি তো মাগনা চাষ করি নাকি মিয়া? তোরা রেগে উঠল ওর কথায়। পাল্লাই মেবা অর্ধেক ধান দিয়ে দিই তাকে। পাক্কা অর্ধেক, বলল কাদের। সন্ধ্যা নাগাদ তৈরি হয়ে গেল স্কুলটা। শেষ বানটা দিয়ে চালার উপর থেকে নেমে এলেন সাধু পণ্ডিত। লম্বা স্কুলটার দিকে তাকাতে আনন্দে চিকচিক করে উঠল কর্মক্রান্ত চোখগুলো। সৃষ্টির আনন্দ। কদমালি বলল, গভর্নমেন্টের আর চৌধুরী তো আয়না একবার দেখাইলে ভালা হইবে পণ্ডিত। তাগরে ছাড়াও চলবার পারি আমরা। হ হ, তাগরে ছাড়াও চলবার পারি। ঘাড় বাঁকালো সাধু পণ্ডিত। একটু দূরে সরে গিয়ে বটগাছের নিচে বসতেই কাঠের ফলকটার দিকে চোখ গেল তপু শেখের। ৮ হাত লম্বা কাঠের উপর পেরে কাটা ফলক, তার উপর জুলু চৌধুরীর নামটা জলজল করে সকাল বিকেল। ওইটা আরে ইহানে কেন? বলল তকু শেখ। ওইটারে ফালাইয়া দেখালে, চৌধুরী খালে বাসুক। হঠাৎ কি মনে করে আবার নিষেধ করল তোরাব। থাম থাম, ফালাইস না, এদিকে আন। কালো চারকেনি ফলকটার উপর ঝুঁকে পড়ে একখানা দা দিয়ে ঘষে ঘষে চৌধুরীর নামটা তুলে ফেলল তোরাব আলী। তারপর বুড়ো হাসমতের কলকে থেকে একটা কাঠকয়লা তুলে নিয়ে অপটু হাতে কি যেন লিখল সে ফলকটার উপর। সানু পণ্ডিত জিরোচ্ছিল বসে বসে। বলল, ওইখানে কি লিখবার আছো আলির পো? ইথা লিখবার আছো ওইখানে? পইড়া দেখো না পণ্ডিত, আহো পইড়া দেখো। ৮ হাত লম্বা কাঠের উপর পেরে কাঁটা ফলকটাকে যথাস্থানে গিঁড়ে দিল তোরাব। অদূরে দাঁড়িয়ে ক্লান্ত দৃষ্টি মেলে মৃদস্বরে পড়লেন পণ্ডিত। সোনু পণ্ডিতের স্কুল। পড়েই বার্ধক্য জর্জরিত মুখটা লজ্জায় রাঙা হয়ে উঠল তার। বিড়বিড় করে বললেন, ইতা খিতা করছো মিয়া আলির পো?
ইতা ইতা হয়েছো ঠিক করছো, একদম ঠিক। ফোকলা দাঁত বের করে মৃদু হাসল বুড়ো হাসমত। লজ্জায় তখন মাথাটা নুয়ে এসেছে শানু পণ্ডিতের। আমাদের আজকের আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের শব্দগল্প। ইমামের শব্দগল্পে আপনারা আজকে শুনলেন একজন আদর্শ শিক্ষকের কাহিনী। জহির রায়হানের লিখিত ছোট গল্প নয়াপত্তন। খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো আয়োজন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই ইমামের শব্দগল্পের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।